প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনারা এসেছেন, ভিসা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। তো ভিসা সম্পর্কে আপনারা যে বিষয়গুলো জানতে চেয়েছিলেন তার জন্য মূলত বসা। তো এখন বলেন, কার কি প্রশ্ন ভিসা সম্পর্কে? ভিসা পেয়েছি কিন্তু ভিসাটা আসল কিনা নকল এটা জানতে চেয়েছি। গুড, ভালো একটা টপিকস। দেখেন, আমরা ভিসা পাইলাম মানে সেটা সঠিক না ভুল, এইটা বিচার বিশ্লেষণ করতে হবে যে ভিসাটা ই ভিসা না স্টাম্পিং ভিসা। দেখেন, আমরা যে ভিসাটা পাই দুই রকম, একটা ই ভিসা, একটা স্টাম্পিং ভিসা। স্টাম্পিং ভিসা মানে আপনার পাসপোর্টে যে স্টিকারটা লাগাই দেয় এগুলোকে স্টাম্পিং ভিসা বলে। আর আপনারা যেটা পেয়েছেন ই ভিসা পেয়েছেন, পাতা ওই অনলাইনে ইলেকট্রনিক্স ভিসা, অর্থাৎ অনলাইন ভিসা। অনলাইন ভিসা মানে সেটা অনলাইনে থাকবে, রাইট? কিন্তু অনলাইনে থাকা মানে কি সেটা আসল? অ্যাকচুয়ালি যে কোনো ভিসা, ই ভিসা হলে সেটা ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকবে, ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকবে। এখন আপনার ভিসাটা যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকে তাহলে অরিজিনাল, আর যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে না থাকে, অন্য কোনো ওয়েবসাইটে থাকে, সে বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করেন আপনার ভিসাটা আমাদের গভর্নমেন্ট বাংলাদেশ থেকে যদি কেউ অন্য দেশ থেকে বাংলাদেশের ভিসার অ্যাপ্লিকেশন করে, আর বাংলাদেশ থেকে সেই ভিসাটা যদি আমাদের অনলাইনে দেওয়া হয়, তাহলে কি হবে? বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকবে। সেমভাবে আপনারা সৌদির ভিসা পেয়েছেন, সৌদির যে গভর্নমেন্ট ওয়েবসাইটে যদি থাকে তাহলে সেটা সঠিক, আর যদি সৌদির গভর্নমেন্ট ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে থাকে তাহলে সেটা সঠিক হবে না। আমরা যে ভুলটা করি, অনলাইনে আছে মানে ভাবি ভিসাটা সঠিক, অ্যাকচুয়ালি তা না। যে দেশের ভিসা ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকতে হবে, অন্য কোনো ওয়েবসাইটে থাকলে সেটা ভ্যালিড না। বুঝতে পারছি আমরা? নেক্সট, আমরা ক্লিয়ারেন্স কার্ড নিয়ে কি জন্য প্রশ্ন করছিলেন আপনি? যে ক্লিয়ারেন্স কার্ড পাইছি তার মানে তো ভিসা সঠিক, রাইট? এইটা আপনাদের বলেছে যে ক্লিয়ারেন্স কার্ড হওয়ার পর টাকা যাবেন কোথায়? বেলারুশ। বেলারুশ যাবেন ক্লিয়ারেন্স কার্ড হওয়ার পরে টাকা, কারণ ভিসা না থাকলে তো ক্লিয়ারেন্স কার্ড হবে না। ক্লিয়ারেন্স কার্ড হয়েছে মানে ভিসাটা সঠিক, রাইট? এটাই তো কথা হয়েছে, তাই না আপনার? এখন দেখেন, এখানে একটা জিনিস বুঝবেন, বেলারুশের যারা আপনার এমপ্লয়মেন্ট ভিসাতে বেলারুশ যায়, ওয়ার্কার হিসেবে যারা যায়, তাদেরকে অবশ্যই স্টাম্পিং ভিসা নিয়ে যেতে হবে। স্টাম্পিং ভিসা, এই স্টাম্পিং ভিসাটা কোথা থেকে পাবেন? হয় ইন্ডিয়া অথবা পাকিস্তানে যদি আপনি ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দেওয়ার পরে আপনার ফিঙ্গার হবে, তারপরে ভিসাটা লাগবে, আপনার পাসপোর্টে একটা স্টিকার লাগবে। এইটা হচ্ছে স্টিকার ভিসা বেলারুশের ক্ষেত্রে। কিন্তু আপনাদেরকে যে পেপারটা দিচ্ছে এটা মূলত ওই দেশে ভিজিট করার জন্য বা কোনো একটা প্রোগ্রামের জন্য যে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা কোনো বিজনেস পারপাসে কোনো মিটিং সেমিনারের জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছে, স্পেশাল পারমিট করায়, এরকম কিছু। বুঝতে পারছেন? সাময়িক সময়ের জন্য হঠাৎ প্ল্যান প্রোগ্রাম। তো আপনাদের ম্যান পাওয়ার হবে, তার মানে যে আপনাদের ভিসাটা সঠিক এটা বলা যাচ্ছে না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আপনি বলতেছেন যে 300 টাকার একটা স্টাম্পে এটা লিখিত নেবে, বলছে এটা সই দেবেন কিনা। দেখেন, আপনি বেলারুশ যাচ্ছেন ভিসা ছাড়া, ওয়ার্কিং ভিসা না, কিন্তু আপনাকে বলছে ওয়ার্ক পারমিট নিয়ে যাবে। ওয়ার্ক পারমিট নিয়ে গেলে অবশ্যই ইন্ডিয়া বা পাকিস্তানে আপনার ইন্টারভিউ দিয়ে ফিঙ্গার দিতে হবে। যেহেতু আপনার বেলারুশ নিয়ে যাচ্ছে, এখানে এই 300 টাকার স্টাম্পে যে জিনিসটা করবে, আপনি ওপেন লিখিত দেবেন যে আমি নিজ জ্ঞানে, নিজ দায়িত্বে, নিজের টাকায়, সম্পূর্ণ নিজ ডিসিশনে বেলারুশ যাচ্ছি, আমাকে কেউ প্রভাবিত করতেছে না, এবং কোনো কারণে যদি আমার ভিসা খোয়া যায় বা আমার টাকা পয়সা খোয়া যায় বা আমি ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায়ভার অন্য কেউ নিবে না। আমি কারোর নামে কোনো অভিযোগ করব না, কারো কাছে কোনো ক্ষতিপূরণও চাবো না। কারণ বলতে বিএমইটি বা সরকার বা আমার এজেন্সি, কারোর নামে
আমার কোনো অভিযোগ থাকবে না, বা আমি কারো কাছে কোনো ক্ষতিপূরণও দাবি করব না, এবং এর জন্য সমস্ত দায়ভার আমি নিজে গ্রহণ করব। তার মানে কি, আপনি ম্যান পাওয়ার চাচ্ছেন যে আপনার ভিসা সম্পর্কিত কোনো দায়ভার অন্য কারণ না, সম্পূর্ণ আপনার। আপনি ভিসা নিয়ে এসেছেন, নিজেই নিজের দায়ভার নিচ্ছেন, এই জন্য আপনার ম্যান পাওয়ার দিবে। এখন এই যে ম্যান পাওয়ার পাইলাম মানে যে আমার ভিসা সঠিক, এই চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। যেমন মালদ্বীপের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, মালদ্বীপে আপনি মালদ্বীপ তো, তাই তো? মালদ্বীপে আপনার কি হচ্ছে, ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস। আসলে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস মালদ্বীপ গভর্নমেন্ট, এদেশের গভর্নমেন্ট আমাদের দেশ থেকে যখন এমপ্লয় নিবে, সেক্ষেত্রে যেহেতু মালদ্বীপ একটা ট্যুরিস্ট কান্ট্রি, মালদ্বীপের সম্পূর্ণ রিমিট করো ভাই, তুমি কি সব। এখন মালদ্বীপের ব্যাপারটা আপনার ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস দিয়েছে, এইটা অ্যাকচুয়ালি আপনার ওই দেশের গভর্নমেন্ট থেকে যে আপনি ওই দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন ঢোকার জন্য, সেটা এখন ওইটা যদি আমাদের বাংলাদেশ দূতাবাস কর্তৃক আপনার সত্যায়িত থাকে বা সত্যায়িত থাকতো, আমার কোনো সে ছিল না, না সবই ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু দুবাই আমাদের বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত নয়, আমাদের অ্যাম্বাসিডার স্যারের সত্যায়িত নাই, কিন্তু অবশ্যই ওটা সত্যায়িত হওয়া উচিত ছিল। এখন আপনিও যাবেন মালদ্বীপে, অন্যান্যরাও যাবে, ওকে যাওয়ার পরে আপনার ভিসাটা লাগবে। বুঝতে পারছেন? তাই বলে কি আপনি যেহেতু মালদ্বীপে কাজের উদ্দেশ্যে যাবেন, আপনার ম্যান পাওয়ার করতে হবে না, তো আপনাকেও কিন্তু এরকম লিখিত দিয়ে যেতে হবে। তখন দেখবেন যখন আপনারও ম্যান পাওয়ার হবে, আপনাকেও লিখিত নেবে যে আমি নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় মালদ্বীপ যাচ্ছি। সেম প্রত্যেকটা দেশে, যে দেশগুলোতে ভিজিট ভিসা, তাহলে ম্যান পাওয়ার হলো কিভাবে, এই যে কোশ্চেনগুলো করে না অনেকেই, অ্যাকচুয়ালি কি হয়, কোনো দেশে যখনই আপনি যাবেন কাজের উদ্দেশ্যে, ভিসা অনেক ধরনের হয়, কিন্তু শুধুমাত্র কাজের উদ্দেশ্যে যখন যাবেন, ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, তখনই ম্যান পাওয়ার বিষয়টা চলে আসে। কিন্তু কিছু কিছু রাষ্ট্রে আমরা অনেক সময় ভিজিট ভিসায় যে কাজের উদ্দেশ্যে থেকে যাই, বা আমি যেহেতু যাচ্ছি লং টাইম যাবো বা ওখানে যে কাজ করব, আমি ম্যান পাওয়ারটা নিয়ে যেতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার কি করলো, যে ম্যান পাওয়ার যখন যদি দিতে হয়, অবশ্যই কি করবে, আপনার কাছ থেকে 300 টাকার স্ট্যাম্পে আপনাকে অবশ্যই লিখিত দিতে হবে। সমস্ত দায়ভার আপনার নিজের, কোনো ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ কোনো কিছু কেউ বহন করবে না, সমস্ত দায়ভার আপনার নিজের। এই কারণে আপনি ম্যান পাওয়ার পাচ্ছেন। এখন এই দেশগুলোতে আবার কিন্তু আপনার যখনই আপনি যাবেন ওয়ার্ক পারমিট নিয়ে, তখন কিন্তু যেমন আপনার এখানে যেটা বলা যেতে পারে, আমাদের কম্বোডিয়া নামে একটা যে দেশ, দেখেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে যায়, তাদের ভিসাটা কিন্তু এদেশ থেকে স্টাম্পিং লেগে তারপরে ম্যান পাওয়ার হয়ে যায়। কিন্তু কম্বোডিয়া যখন আপনি ঘুরতে যাবেন, ওখানে ঘোরার জন্য ট্যুরিস্টদের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয়, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি সেখানে ঘুরতে যাবো এতদিনের জন্য। এর জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন গ্রান্ট হলে আপনি ঢুকতে পারবেন। ওই দেশে যাওয়ার পরে কিন্তু আপনার ভিসা লাগাবে এয়ারপোর্ট থেকে, দেন আপনি ওই দেশে ঢুকবেন। এখন ওই যে ঢুকার জন্য যেটা অ্যাপ্লাই করলেন, ওই অনলাইন পেপারটা, ওইটা কি আপনার ভিসা? ওটা না, ওটা পারমিশন দেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়েছে যে আপনার ঢুকতে পারেন। কিন্তু ওইটা যদি আপনার কেউ এখন হলো ওয়ার্ক পারমিটের ভিসা দিয়ে দেয়, তাহলে কি সঠিক হবে? হবে না। সাইপ্রাসের ক্ষেত্রে কি হয়, সাইপ্রাসের যে পেপারটা আমরা পাই, এটা কিন্তু কোনো ভিসা না। ওই ভিসাটা পাওয়ার পরে আমাদের ভিসাটা পাবো কখন, আমরা ওই দেশে যাওয়ার পরে এখান থেকে একটা ব্লু পেপার পাচ্ছি, যেটা আমার পারমিশন ওই দেশ পর্যন্ত যাওয়ার। এখন দুবাইতে, কাতারে, বাহরাইনে অনেক সময় আপনাকে যেখানে ট্রানজিট দিক না কেন, অবশ্যই আপনাকে শিওর হতে হবে, দুবাই, কাতার বা বাহরাইন যেখান থেকে ট্রানজিট দিক না কেন, তখন আপনি শিওর হবেন যে ওখান থেকে যখন বিমানে উঠবেন, ওই বিমানটা অ্যাকচুয়ালি আপনার টিকিটে কিন্তু রয়েছে সাইপ্রাস, তারপর আপনি শিওর হবেন যে আপনার বিমানটা সাইপ্রাসের নাকি আপনার নেপালের, না ভুটানের, না মালদ্বীপের, না শ্রীলঙ্কার। কারণ আমরা বেশ কিছু নিউজ পেয়েছি এরকম, যে দুবাই থেকে নেপালের বিমানে উঠাইতেছে একটা, মানে
মানে ইয়ে করে যোগ সাজেশ করে বা একটা মানে সিন্ডিকেটের মাধ্যমে, বুঝতে পারছেন? তো এটা বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে ওই দেশে পৌঁছানোর পরে আমি যখন এয়ারপোর্ট ক্রস করবো, ওই দেশে পৌঁছাইলাম না, প্রয়োজনে এখানে আপনি যৌথ অ্যাকাউন্টে টাকা রেখে যেতে পারেন, প্রয়োজনে একটা লয়ার ইয়ে করে তার সাথে কনফার্ম সেইভাবে ডিল করেন যে আমার যেহেতু অনিশ্চয়তার পথে আমার যেতে হচ্ছে, সেহেতু এই দেশ থেকে আমি কোনো টাকা দিব না, আমি ওই দেশে যাওয়ার পরে টাকাটা দিব। বুঝতে পারছি আমরা? যাই হোক, তার মানে যে কোনো ভিসা পাইলাম মানে সেটা অরিজিনাল আমরা এটা বলতে পারবো না। পয়েন্ট, আগে আমার অনলাইন যে ভিসা অবশ্যই অনলাইনে চেক করতে হবে, চেক করে যদি ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে পাই তাহলে অরিজিনাল। ম্যান পাওয়ার হলো মানে আমার ভিসা সঠিক এটা বলা যাচ্ছে না, ক্লিয়ার? তার মানে ম্যান পাওয়ার হওয়া মানেই ভিসা সঠিক না, আবার ম্যান পাওয়ার হওয়া মানেই যে আমি ওই দেশে ঢুকতে পারবো তা না। সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়াতে অলরেডি ভিসা বন্ধ হয়ে গেছে, রাইট? এখনো ভিসা আসতেছে। ইন্ডিয়া থেকে যে ভিসাগুলো লেগে গেছে, পাসপোর্টগুলো আসতে কতদিন লাগতে পারে ম্যাক্সিমাম? কিন্তু এখনো আসতেছে, আরো আসবে বলছে। জানুয়ারি মাসে আমার পাসপোর্ট আসবে। অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে একটা পাসপোর্ট আসতে কতদিন লাগতে পারে? তো আসার পরে আমাদের ভিসার মেয়াদ আর বেশি দিন থাকবে না, এজন্য অ্যাডভান্স আমরা ফিঙ্গার করে রাখছি, ট্রেনিং করে রাখছি। ট্রেনিং আপনি করে রাখেন, ভিসার আবেদনের পূর্বেই বিএমইটি রেজিস্ট্রেশন এবং ট্রেনিং এটা আগে করবেন। করার পরে দেন আপনি, আমি যেভাবে আপনাদের ডাটাবেসটা দেখালাম যে আপনার কি কি যোগ্যতা রয়েছে, বিগত দিনে কি কি কাজ করেছেন, আপনি কি কি কাজ করতে পারবেন, তারপরে কি যে কাজগুলো আপনি করতেছেন এই কাজের পাশাপাশি আরো কি কি কাজ যদি আপনাকে দেওয়া হয় করতে পারবেন, বা এরা মনোযোগ সেটা সিলেক্ট করলেন। কিন্তু আপনার শারীরিক কন্ডিশন, বিগত দিনে যে কাজ করেছেন আগামী দিনেও যে সেটা পারবেন তা তো ঠিক না। তাহলে আগামী দিনে আপনি কি কি কাজ করতে চান বা কোন কাজগুলো করতে পারবেন এইটা শর্ট লিস্ট করেন। এখন ওই কাজগুলো কোন দেশে ভালো হয় বা ভালো সোর্স আছে, ভালো বেতন পাওয়া যায়, বা এই কাজের উদ্দেশ্যে এই কাজে গেলে আমি এই দেশে গেলে বেনিফিট করতে পারবো, সেই দেশে যেতে হবে। বোঝা গেছে? অর্থাৎ আগে দেশ সিলেক্ট করার আগে আপনার জব সিলেক্ট করতে হবে, আপনি কি জব করবেন, তার পূর্বে আপনার ক্যাপাসিটি, যে আপনি কোন কাজটা পারবেন কিনা। এখন যে ছেলেটা জীবনে কখনো গালে তুলে ভাত খায়নি, তাকে যদি আপনি সৌদি আরবে কনস্ট্রাকশন কাজে দেন, ও কি পারবে? পারবে না। তাকে আপনি কোথায় দিতে পারেন? রেস্টুরেন্ট, বা আপনি কোনো সুপার শপে, বা ফুড ডেলিভারি, এগুলো কিন্তু সে পারবে, কিন্তু ওইটা কিন্তু সে পারবে না। ঠিক কিছু টেকনিক্যাল বিষয় আছে, এই টেকনিক্যাল বিষয়গুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আর আমি আপনাদেরকে, যেহেতু যে কাজের উপরে যাচ্ছেন মোটামুটি কাজটা তো শিখলেন, এখন কি কনফিডেন্স কি বাড়ছে? হ্যাঁ। যে কোনো দেশে যাওয়ার পূর্বে, বিদেশে যখন আমরা কাজের উদ্দেশ্যে বা ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যাব, যাওয়ার পূর্বে অবশ্যই যে কাজের উপর আমার ভিসাটা হয়েছে, আমি চাচ্ছি এই কাজের উপর ভিসাটা, কিন্তু এই কাজের উপরে আমি পাচ্ছি না, এখন অন্য একটা কাজ আমার সিলেক্ট করা লাগতেছে, বা একটা ভালো ভিসা পেয়েছি, স্যালারি স্ট্রাকচার ভালো, সব কিছু ভালো, কিন্তু ওই কাজটা আমি পারি না, কিন্তু যদি চেষ্টা করি তাহলে পারবো। আমি অল্প একটু ধরাই দিলে পারবো, অবশ্যই আমি বলবো ওই দেশে যাই শিখে নেবো, ও কোনো ব্যাপার না, এই ওভার কনফিডেন্সটা রাখা যাবে না। অবশ্যই কি করতে হবে, আগে আমাকে এই দেশ থেকে ন্যূনতম কিছু বেসিক নলেজ ওই কাজের উপরে নিয়ে নিতে হবে। দেন ওই রিলেটেড কিছু কাজ আমি করলাম, যেমন আমি আরেকটা আপনাদের টপিক্সে বলেছিলাম যে অ্যাটলিস্ট ওই যে কোনো একটা সেক্টরে যাই, যদি আমি ওই কাজটা 10 দিন করে নিই, উনিও খুশি হবে, উনি কিছু এক্সট্রা বেতন পেয়ে যাবে, টাকা পেয়ে যাবে, আপনিও কাজটা শিখলেন। অর্থাৎ যে কোনো একটা সাইডে যাবেন যে ন্যূনতম, আমরা স্যালারি নেওয়ার দরকার নেই, কাজটা শেখাটা মেন। একটা জিনিস ধরা এবং ছাড়া একটা কৌশল আছে প্রত্যেকটা কাজের, এই কৌশলটা রপ্ত করা। মনে রাখবেন, যখনই আপনি নতুন কোনো কর্মক্ষেত্রে যাবেন বা আপনার যে গন্তব্য দেশে আপনি পৌঁছালেন, আপনাকে প্রথমেই কাজ শেখাবে না,
আপনার কোয়ালিটি কি, আপনার কি এই ধরনের কাজ পারেন কিনা, বা আপনার ন্যূনতম কোনো যোগ্যতা আছে কিনা কাজটার, বা অভিজ্ঞতা আছে কিনা, এইটাকে যাচাই করার জন্য আপনার ফিল্ডে ছেড়ে দেবে, কাজের ভিতর দিয়ে দিবে। যদি আপনি প্রথমেই ঠিকমতো পিক করতে পারেন, কাজটা ধরতে পারেন, ঠিকমতো করতে পারেন এবং দক্ষতার সাথে করতে পারেন, তাহলে আপনার কিন্তু দক্ষ ক্যাটাগরিতে দিয়ে দিবে। আর যদি আপনি প্রথমেই যে দাঁড়ায় রয়েছেন, কাজটা ধরতেছেন না, বা ধরার সিস্টেমটা ঠিক নাই, কাজটা শুরু করতে তো এখানে আপনি দেখা অন্য পাশে শুরু করছেন, তাহলে কিন্তু অদক্ষ হিসেবে আপনাকে মূল্যায়ন করবে। সেক্ষেত্রে কি ইন্টার্ন লেভেলে বা প্রাইমারি স্টেজে আপনাকে সিলেক্ট করে দেবে। এখানে বিষয় হচ্ছে যে এতদিন কাজ করছি, একসাথে দুই বন্ধু বিদেশে আসলাম, আমার বেতন বেশি ওর বেতন কম, বা ওর বেতন বেশি আমার বেতন কেন কম, এই যে কথাটা আমরা বলি, এই কারণে উনি প্রথমে যে কাজটা ধরতে পারছিল, এই জন্য উনি কি বেতনটা বেশি ওনার হচ্ছে। কারণ কি উনি এখন গুরু এই কাজের, রাইট? বা উনি এখন কি, উনি এখন এক্সপার্ট হিসেবে এই কাজটা করতেছে, আর আপনি ইন্টার্ন লেভেলে কাজটা করতেছেন। এজন্য আপনার বেতন এসে 30 থেকে গেছে, আর ওর বেতন 70, 80, 90 হয়ে গেছে। বুঝাইতে পারছি? এজন্য অবশ্যই কাজটা শিখে যেতে হবে। যাই হোক,